মাথা উঁচিয়ে ফুল ভালোবাসে না এমন কিন্তু কেউই নেই। হ্যাঁ, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ঢাকার বোটানিক্যাল গার্ডেনে চমৎকার চমৎকার গোলাপ ফুলগুলো যখন ফুটে থাকে তা দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঢাকার বোটানিক্যাল গার্ডেনে নানান ধরনের গাছ রয়েছে। অনেকেই সেই গাছগুলো চিনে থাকেন, অনেকে বা চিনেন না। তবে গোলাপ ফুলের এত এত সমারোহ যা সত্যি বেশ চমৎকার। ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। আর ফুল ভালোবাসেন না এমন কিন্তু কেউ নেই। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ একটি গল্পের খোঁজে এসেছি আমরা ঢাকার ভিতরে। তবে গল্পটি কিন্তু ফুল নিয়ে। কি ভাবছেন সাভার কিংবা যশোরে যাচ্ছি? তা কিন্তু নয়। ঢাকার ভিতরে মোহাম্মদপুরে একটি ছাদ বাগানের ভেতরেই করেছেন চমৎকার করে গোলাপ ফুলের বাগান। আমাদের আজকের পর্বে সেই গোলাপ ফুল চাষি কিংবা সেই বাগানি, তার গল্প উপস্থাপন করব। তিনি কিভাবে কি করছেন এবং কত ভ্যারাইটির ফুল তার বাগানে আছে সব কিছু জানবো। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক হচ্ছে গোলাপ। এটি একটি শীতকালী মৌসুমী ফুল। তবে বর্তমানে গোলাপ সারা বছর ধরেই মোটামুটি ভাবে চাষ করা যায়। বর্ণ, গন্ধ, কমনীয়তা এবং সৌন্দর্যের বিচারে গোলাপকে ফুলের রানী বললে হয়তো ভুল হবে না। গোলাপ চাষে বিভিন্ন কার্যক্রম আছে, তবে ছাদ বাগানে গোলাপ, তাও আবার মাটির টবের ভেতরে, একেবারে রীতিমতো তাক লাগানো ব্যাপার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে। দেখতেই পাচ্ছেন ফুলের রাজ্য, গোলাপের রাজ্য। তো এখানে যিনি করেছেন এই গোলাপের রাজ্য, তার সাথে কথা বলি। কি নাম ভাই আপনার? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমি জোবায়ের মাহমুদ আফরি। আপনার এই বাগান করছি শখের বেসিসে। এখানে কোনো কমার্শিয়াল ইন্টেন্ট নাই, পুরাটাই শখের বেসিসে। শুরু করলেন ঠিক কবে থেকে? শুরু আসলে আমি ছোটবেলা থেকেই গোলাপ করি। আমি যখন আপনার প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার মা কাছ থেকে আমি আসলে উদ্বুদ্ধ হই। উনি সবসময় গাছ পছন্দ করতেন। আমাদের ছাদে সবসময় গোলাপ 10-12টা করে ছিল। তো সেটার পরে আস্তে আস্তে 2000 সালের দিকে এক ভাই আছে খুবই গোলাপের পায়োনিয়ার, ওনার ছাদে প্রচুর গোলাপ। আমি ওগুলো দেখে ইন্সপায়ার্ড হলাম। দেন আমার বাগানে 150 গাছের একটা বড় শুধু গোলাপ দিয়ে বাগানটা, এই ছাদেই বাগান সাজালাম। 19 সাল থেকে আজকে আপনার 25 সাল হচ্ছে। আমি এখন যে কয়টা গাছ করি এটা আমার সব কিছু, আমার পারিপার্শ্বিক ব্যস্ততা সব কিছু মিলিয়ে বাসার সাপোর্ট। বড় বড় কাজের ক্ষেত্রে আমি লেবার হায়ার করে নিই। টানাটানির কাজ, বস্তা মাটি মিশানো, এই কাজগুলো ওরা সাপোর্ট করে। তো আর এখানে বাগানে আপনার টেকনোলজি আপনার ইনস্টল করা আছে, আপনার অটোমেটেড। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে পানি দেওয়ার ব্যবস্থা আছে, মিক্সিং সিস্টেম আছে। এটা আপনার সামারে যখন অনেক টেম্পারেচার বেড়ে যায় পুরো বাগানটাকে ঠান্ডা রাখে, এখান থেকে একদম মিক্সিং সিস্টেম করে। গোলাপ শীত ও নাতিশীতোষ্ণ মণ্ডলের ফুল। অধিক তাপমাত্রা যেমন এটি সহ্য করতে পারে না, আবার শীতকালে কিন্তু এর জন্য সবচাইতে ভালো। আমাদের আজকের এই উদ্যোক্তা পানি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তাছাড়া উপরে রেলিং করে গরমকালে শেডের ব্যবস্থা করেন এবং তার সাথে রেলিংয়ে দিয়েছেন ফগার মেশিন, অর্থাৎ সেখানে স্প্রে আকারে ফগিং অর্থাৎ কুয়াশাভাবে পানি বের হয়। পৃথিবীতে অনেক জাতের গোলাপ আছে। এর মধ্যে বাংলাদেশে চাষ হয় এমন কতগুলো জাতের মধ্যে আছে মিরান্ডি, পাপা, মোলান্ড, ডাবল ডিলাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু মুন, মন্টেজুমা, টাটা সেন্টার, সিটি অব বেলফাস্ট।
আচ্ছা ভাই, এখানে তো প্রতিটা গাছে দেখা যাচ্ছে অসংখ্য অসংখ্য ফুল, তো নিশ্চয়ই জাতেরও ভিন্নতা আছে। তো আপনার এখানে মোটামুটি কত জাতের ফুল আছে, মানে গোলাপ? আমার এখানে 40-এর উপর গাছ আছে, সব মিলে ভ্যারাইটিস, সব মিলে 45টার মতো গাছ আছে, কিছু রিপিট গাছ আছে। এখানে 40-এর উপর ভ্যারাইটিস আছে। আর এই ভ্যারাইটিসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন গাছ, এবং এইগুলার ফুলগুলা লং লাস্টিং, অনেক দিন থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো এটা যেমন চেরি পারফেক্ট, এটা একটা গ্র্যান্ডি ফ্লোরা টাইপের গাছ। এটা দেখেন আপনার খুবই সুন্দর, হলুদের মধ্যে খুবই পপুলার সোলাইরে। এই পাশের এটা কি জাতের? টিনেকে, এইটাতে আপনার প্রচুর ফুল আসে, এটা হাইব্রিড জাতের একটা গাছ। লালটার নাম জেনিস ক্যালক, এইটা মানে লালের মধ্যে অসাধারণ, এটা খুব বড় হয়, একদম গোল হয়ে থাকে। এটা কি জাতের? এইটা আপনার মানে এটা খুবই এলিগেন্ট একটা রোজ ভ্যারাইটি, এইটার নাম হচ্ছে প্রিন্সেস ডি মোনাকো। প্রিন্সেস ডি মোনাকো, এটা আমার বিবেচনায় এই গাছটা বাগানে রাখতে হবে। এর পাশে যেটা বললাম সানসেট সেলিব্রেশন, সামনে এটা থোকায় থোকায় ধরে আছে ক্লাস্টারে, এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটিস। এইটার নাম সাদাবাহার, নাম সাদাবাহার হলে পিঙ্কের বান্ডা। দেখেন এটার মধ্যে কত আপনার মৌমাছি উঠছে, হ্যাঁ খেলা করতেছে, খুব ভালো লাগে দেখতে এগুলো। মোস্ট অফ দ্য প্ল্যান্ট আমার আসলে নার্সারি থেকে নেওয়া, বাংলাদেশের নার্সারি। এখানে ফয়সাল নার্সারি আছে, ওদের কাছে খুব ভালো ভ্যারাইটি পাওয়া যায়। আমি কিছু সবুজ বাংলা থেকে ইনিশিয়ালি নিয়েছিলাম, ইন্ডিয়া থেকে ভ্যারাইটিগুলো আগে আসতো, এখন তো দেখছি যে হ্যাঁ থাইল্যান্ড থেকে প্রচুর মানে ভালো ভালো নতুন নতুন অ্যাট্রাকটিভ ভ্যারাইটিস আসতেছে। সাধারণত মাটি তৈরি গোলাপ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আপনি কিভাবে মাটি তৈরি করছেন তার উপর নির্ভর করেই আপনার গোলাপ গাছে ফুলগুলো আসবে। প্রতিটা গাছেরই তো যত্নের একটা ব্যাপার থাকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রতিটা গাছে আপনার মাটির টবে করা হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে আবার উপরে এটা দিচ্ছেন কি ময়েশ্চার যেন ধরে রাখে, এই কারণে। হ্যাঁ, এটা একটা আপনার শেড নেট, এটা মালচিং হিসাবে কাজ করে। এর কারণে আপনার যে সয়েলের ভিতরে যে বায়োলজি, এটা খুবই ভাইব্রেন্ট থাকে, অ্যাক্টিভ থাকে। আমরা তো জানি যে সয়েল বায়োলজি যদি আপনার না থাকে তাহলে ওই সয়েলটা ডেড সয়েল হয়ে যায়। আবার গাছের গোড়াটা তো অনেক মোটা মনে হচ্ছে, মানে কত বয়স এটার? এইটার বয়স আপনার এটা 5 বছর প্লাস হয়ে গেছে এটার বয়স। এইখানে যে গ্রাফটিং যে পয়েন্টটা আছে সেইটা মাটির উপর ভাসায় রাখতে হয়। গোলাপ শুধু না, যে কোনো গাছের ক্ষেত্রে খুবই ভাইটাল, এখানে কোনো ধরনের স্যাক্রিফাইস করা উচিত না, এবং আটমোস্ট সিনসিয়ার ওয়েতে আপনার মাটিটা তৈরি করা উচিত। মাটিতে আপনার বিভিন্ন ধরনের উপাদান আপনার নির্দিষ্ট রেশিওতে মিক্স করে 2 মাস আপনাকে পচাতে হবে। আমার কাছে মনে হয় যে মাটির মধ্যে আপনার যদি 50% আপনার সয়েল দেন আর 30% আপনার অর্গানিক ম্যাটার লাইক ভার্মি কম্পোস্ট, গোবর, পাতা পচা এগুলো দেন, এভাবে শুরু করে না, দেন আপনার 10% বালু দেন, তো বাকি 5% আপনার হাড়ের গুঁড়া দেন। আপনার এইটাতে আপনার ফসফরাস আর ক্যালসিয়াম সোর্স হিসেবে খুবই ভালো, আপনার লং টার্ম আপনার বেনিফিট পাবেন ফসফরাসের। দেন আপনার 1% দিবেন হচ্ছে আপনার শিঙের গুঁড়া আর খৈলের গুঁড়া, সব মিলে 100% হবে। বছরের যে কোনো সময় টবে গোলাপের চারা বসানো যায়, তবে সেপ্টেম্বর, অক্টোবর ও জানুয়ারি, ফেব্রুয়ারি মাস চারা লাগানোর উত্তম সময়। এই সময় চারা লাগালে বেশি দিন ধরে ফুল পাওয়া যায়, গাছের পরিচর্যা করতে সুবিধাও হয়। তবে টবে রাখা নির্ভর করে গোলাপের চাষ করা হবে তার জাতের উপর। ছোট জাতের জন্য 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি টব ভালো হয়, বড় জাতের জন্য 30 সেন্টিমিটারের টব বেশ ভালো। তবে প্রথম বছর যে আকারের টবে গাছ বসানো হবে, পরের বছরে কিন্তু টবের আকার অবশ্যই বড় করতে হবে, এবং মনে রাখতে হবে মাটির টবে গোলাপ বেশ ভালোভাবেই চাষ করা যায় ছাদের উপর। আচ্ছা, এত এত ফুল, এর মানে তো খাবার তো আরও দিতে হয়, তো নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে আর কি কি করেন? শুধু তো মাটি যে তৈরি করে দিলেন তা তো নয়। প্রথম কথা হলো আপনার মাটির মিক্সিংয়ের মধ্যে আপনার যে আইটেমগুলো দিলেন, হাড়ের গুঁড়া, শিঙের গুঁড়া, খৈলের গুঁড়া, তারপরে আপনার অর্গানিক ম্যাটার যেগুলো দিলেন, ইভেন মাটি ইটসেলফ আপনার অনেক ধরনের নিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে।
এটা গেলে একটা আপনার সয়েল মিক্সিংয়ের মাধ্যমে আপনি নিউট্রিয়েন্ট প্রোভাইড করলেন। দেন আপনি এটার মধ্যে আপনার লিকুইড কিছু নিউট্রিয়েন্ট পাওয়া যায়, আপনার গুলে নিয়ে আপনার লিটারে গাছে স্প্রে করা হয়। হ্যাঁ, লিটারে 1/2 গ্রাম করে, না এটা মাটির গোড়ায় আপনার ওয়াটারিংয়ের সাথে দিয়ে দিলেন। ওয়াটারিংয়ের সাথে এটা এক। পানি দেওয়ার সময় আপনার কিছু নিউট্রিয়েন্ট আছে পাতায় স্প্রে করে দেওয়া যায়, খুব সকালে বা বিকালে আপনার অনুকূল আবহাওয়ায় আপনার পাতায় স্প্রে করে আপনার ফার্টিলাইজার অ্যাড করা যায়। টবে গোলাপ গাছ বসানোর পর অন্তত 2 থেকে 3 বার পানি সেচ দিতে হবে। চারা অবস্থায় গাছ যাতে প্রখর রোদ বা বৃষ্টির ঝাপটা থেকে রক্ষা পায় সেদিকে খেয়াল রাখা দরকার। প্রথম অবস্থায় 3 থেকে 4 ঘন্টা এবং ধীরে ধীরে বাড়াতে 7 থেকে 8 ঘন্টা রোদ যাতে গাছের গোড়ায় পানি দাঁড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পানি সেচের সময় লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় পানি দাঁড়িয়ে না যায়। কচি পাতা ও কুড়ি ছাড়ার সময় একটু বেশি পানি দরকার। এই সময় সকাল সন্ধ্যা সেচ দেওয়া উচিত। ঝাঁঝরি দিয়ে ডালপালা সহ সমস্ত গাছটি পানি দিয়ে ভিজিয়ে দিলে বেশ ভালো। এতে করে পাতাও যেমন থাকে সজীব, তার সাথে সাথে ফুলগুলোও ভালো থাকে। তবে ফুলগুলোর ভেতরে পানি জমে থাকলে ফুল কিন্তু দ্রুতই নষ্ট হয়ে যাবে। মৃত ও রোগাক্রান্ত ডাল অপসারণ করতে হবে সবসময় এবং মরা পাতা, রোগাক্রান্ত পাতা এগুলো নিয়মিত ছেড়ে দিতে হবে। তাছাড়া গ্রীষ্মকালীন সময় একরকম পরিচর্যা, বর্ষাকালীন এবং প্রদর্শনীর সময় অন্যরকম পরিচর্যা করতে হবে গোলাপ গাছে। শুয়োপোকা বা অনিষ্টকারী অন্য যে কোনো পোকা দেখা মাত্র মেরে ফেলতে হবে এই গোলাপ গাছের বাগান থেকে। লাল মাকড় সহ আরও অন্য ধরনের রোগের মধ্যে ডাইব্যাক রোগী বেশি মারাত্মক। প্রতিটা গাছ হোক বা যে কোনো লিভিং বডি হোক, রোগবালাই পোকামাকড়ের একটা ব্যাপার থেকে যায়। তো গোলাপ গাছের ক্ষেত্রে আসলে কোন কোন রোগটা বেশি হয় এবং যত্নটা কিভাবে করেন বা ওটার রেমেডিটা কিভাবে করেন, আর পোকামাকড় কি কি ক্ষতি করে? প্রত্যেক সপ্তাহে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে যেতে হবে। প্রতি সপ্তাহে এবং ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনার আলাদা স্প্রে করা যায়, আবার একত্রে মিক্স করেও করা যায়। আমি আপনার একত্রে মিক্স করি, কোনো সমস্যা হয় না। তা এটার আপনার যেটা বললেন যে 2টা গোত্র, একটা হচ্ছে পোকামাকড়, একটা হচ্ছে রোগবালাই। পোকামাকড়ের মধ্যে গোলাপের মেনলি 2টা শত্রু, একটাকে বলে থ্রিপস আর একটা হচ্ছে আপনার মাকড়। তো থ্রিপস হচ্ছে আপনার গরমের শত্রু, আর আপনার ছোট ছোট পোকা মাইটস আপনার পাতার নিচে আপনার রস চুষে, দুটোই আপনার শোষক পোকা। তো এগুলোর আলাদা আলাদা ওষুধ আছে। আপনার সপ্তাহে আপনার যদি মানে কীটনাশক অ্যাপ্লাই করে যাওয়া যায় তাহলে আপনার গাছে আপনার মোটামুটি এরা মানে ঘেঁচতে পারবে না। সাধারণত আমাদের অনেক ছাদ বাগানে এভাবে কিন্তু গোলাপ চাষ করা হয় না। তবে অনেক নার্সারিগুলা এখন এগিয়ে এসেছে এ ধরনের গোলাপ চাষকে উদ্বুদ্ধ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে গাছই হোক না কেন, ফুল গাছ বা ফলের গাছ, আর সেই গাছগুলো কিন্তু নার্সারিতে পাওয়া যায়। তো এই মুহূর্তে কথা বলবো ফয়সাল নার্সারির স্বত্বাধিকারীর সাথে। কি নাম ভাই আপনার? ফয়সাল আহমেদ। তো নামও ফয়সাল আহমেদ, নার্সারি ও ফয়সাল নার্সারি, তাই তো? তো আপনার নার্সারির যাত্রা কত বছর হলো? আমাদের নার্সারির যাত্রা প্রায় 34 বছর। 34 বছর, তো অনেকটা সময়। তো আমরা তো এই যে আফরি ভাইয়ের ফুলের রাজ্যে আছি। তো ছাদ বাগানে এত গোলাপ এই পর্যন্ত আমি দেখিনি। আমি জানি না আপনি দেখেছেন কিনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু যে গোলাপ তা নয়, একটা গাছে এত সংখ্যক গোলাপ। তো এটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার, জাতেরও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যেহেতু নার্সারির মালিক, তো আপনি একটু বলেন না আপনাদের ওইখানে আসলে কেমন বিক্রি হচ্ছে, এবং এ ধরনের বাগানগুলো যদি আরও হয় তাহলে আপনারা কিভাবে সাপোর্ট দিতে পারবেন, এবং চাহিদাটা কেমন এই শীতকালে গোলাপের চারার? সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে কি, আফরি ভাই যে গাছগুলো দেখাচ্ছেন এদের দেখে আসলে আমাদের দেশের মানুষগুলো ইন্সপায়ার্ড হচ্ছে। আমাদের দেশের মানুষগুলো একসময় মনে করতো যে একটা গোলাপ গাছ মানে একটু শীতকালে ফুল দিবে, সারা বছর ফুল দিবে না, বা একটা দুটো ফুল দিয়ে হয়তো গাছটা শেষ হয়ে যাবে। কিন্তু আফরি ভাই সেই ধারণাটা আমাদের মধ্যে একদমই দূর করে ফেলেছে, বদলে দিচ্ছে। তো এত সুন্দর ফুল ফোটানোর কারণ হচ্ছে কি, আমাদের নার্সারিতে এই জাতগুলো আফরি ভাই যে জাতগুলো দেখাচ্ছে, এই জাতগুলোর পাশাপাশি মানুষজন আরও নতুন জাতের প্রতি অ্যাট্রাকটিভ হচ্ছে। তো এই জাতগুলো তো খুব ভালো যাচ্ছে আমাদের নার্সারিতে, এবং মানুষ জাত বেসে এখন নার্সারি থেকে গাছগুলো কালেকশন করছে। অনেক দর্শনার্থী তারা কিন্তু এই ছাদ বাগান দেখতে এসে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। আমি শুভ, আসছি আগারগা থেকে। রোজ কালচার ইন বাংলাদেশ গ্রুপের বিভিন্ন পোস্ট দেখে আজকে বাইরের ছাদে আসলাম।
বাইরের ছাদে আসার পরে দেখলাম এক একটা গাছে 100 থেকে 150 গোলাপ ফুল। বাইরের দীর্ঘ পরিশ্রমের কারণে এই ফুলটা ফোটানো সম্ভব হয়েছে। আমাদের উদ্যোক্তা আফরি ভাই একজন ব্যাংকার, তবে ব্যাংকের চাকরির পাশাপাশি তিনি কিন্তু চমৎকার করেছেন এই গোলাপের বাগান। সত্যি ছাদের উপর এমন করে যে গোলাপ গাছে শত শত গোলাপ ফুটে আছে তা দেখতে বেশ চমৎকার লাগে। তার সাথে সাথে তার সহধর্মিণীও মাঝে মাঝে সময় দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো এই যে গোলাপ বাগানের যিনি উদ্যোক্তা আফরি ভাই, তার সহধর্মিণীর সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, এই যে এত রং বেরঙের গোলাপ ফুল আপনার হাজব্যান্ড শুরু করেছিল তো অনেক অনেক আগে, সেই 2000 সাল, তারপর আস্তে আস্তে করে আবার ছেড়ে দিয়ে আবার নতুন করে 2019 সালে শুরু করলেন। তো এই ব্যাপারটিকে কেমন লাগে এক, এবং আপনি কিভাবে সহযোগিতা করছেন এই গোলাপ বাগানে, কিভাবে সময় দিচ্ছেন, কি করছেন এই বলতেন যদি। আসলে মানুষ তো এখন অনেক ব্যস্ত থাকে এবং এক একজন আসলে নিজের শখটা পূরণের সময় সুযোগ খুব কমই পায়। যতখানি আমার সাহায্য করা প্রয়োজন, বিশেষ করে আমি তো আসলে ডিটেলস বুঝি না, কিন্তু পানি দেওয়ার বিষয়টা মনে হয় মোটামুটি একটু ধরতে পারি। তা আমি চেষ্টা করি ও যেভাবে ইনস্ট্রাকশন দেয় দিনের সময়টুকু আমি সেভাবে পানি দেয়া হোক বা খেয়াল রাখার বিষয়টা হোক চেষ্টা করি। মূলত আমাদের উদ্যোক্তা জনাব আফরি তিনি কিন্তু যৌথ একটি পরিবারে বসবাস করেন মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের এই বাড়িতে। তার একটি ফেসবুক গ্রুপও রয়েছে, সেখানে তিনি উদ্বুদ্ধ করেন মানুষকে কিভাবে গোলাপের চাষ করা যায়। তার সাথে সাথে এগিয়ে এসেছেন তার ছোট ভাইও। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমাদের যে গোলাপ বাগানের যিনি উদ্যোক্তা আফরি ভাই, তারই ছোট ভাইয়ের সাথে। কি নাম ভাই আপনার? আমার নাম শাহরিয়ার মাহমুদ আশফি, ডাকনাম আশফি। আফরি দুই ভাই। তো এই যে আপনার বড় ভাই বাগান করেছেন, তো ওনার কাছ থেকে তো শুরুর গল্পটা নিলাম। তো আপনি একটু বলেন ব্যাপারটা কেমন লাগে এবং আপনি কেমন সময় দিচ্ছেন আর কি। আমরা যৌথ ফ্যামিলির ক্ষেত্রে আমরা সবাই মিলেঝিলে আমরা করতে পারি। ভাইয়া হচ্ছিল মেইন কারিগর, আমরা হচ্ছিল তার সাপোর্টিং হ্যান্ড হিসাবে গোলাপেই করি। তারপর ইন্ডিভিজুয়ালি এক একজন শখ আছে, আমি যেরকম অ্যাকোয়ারিয়াম করি, ভাবির একটা আছে, আমার মা হচ্ছিল সাধারণত ওই পাতাবাহার গাছগুলো করে। এইভাবেই আর কি চলতেছে। মানে আমি বলি যে যৌথ ফ্যামিলির শক্তিটাই আমাদের এই গোলাপ বাগানের একটা মূল চালিকা শক্তি। তো যেটা বলছিলেন যে আপনার অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টস বা অ্যাকোয়ারিয়ামের এই ব্যাপারগুলো আছে, চল আমরা ওগুলো একটু দেখি এবং দর্শকদের দেখাই যে এখানেও গাছ, একটা অদ্ভুত একটা মাছের ভিতর গাছ নাকি। বেশ চমৎকার, চলুন আমরা ওখানে যাই, চলেন। বাগান দেখলেন, আজকে এখন আপনাকে আরেকটা বাগান দেখাচ্ছি, সেটা হচ্ছে পানি জগতের বাগান। আগে একটা আমাদের আসলে দাদার আমল থেকে তো মাছ চাষ হয় শৌখিন, কিন্তু এটা একটা নতুন কনসেপ্ট। সেটা হচ্ছে মাছের সাথে হচ্ছিল 100% ন্যাচারাল। যা দেখতেছেন প্রতিটা জিনিস, ইঞ্চি মশ একটা, যেটা ছোট একটা ঘাসও দেখতেছেন, সেটা আমরা গুছিয়ে লাগাই ডিজাইন করে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করি। এটা হচ্ছিল সেই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। আর এটারও আবার নানা রকম ক্যাটাগরি আছে, যেরকম এটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম একটু খাটো শালো বলে, এটার উপর আবার গাছ দেওয়া যায় পানির উপরে। আবার এইটা নিচেরটা একটু দেখেন, এটা হচ্ছে 2-in-1, নিচে অ্যাকোয়ারিয়াম আর উপরে দেখেন একটা পানির ফোয়ারা আর একটা সিস্টেম। এটাকে বলে হচ্ছিল পালোদেরিয়াম বলে এটা, হ্যাঁ, জলাশয়ের মতো করা একটা। আরেকটা জিনিস, এটাকে বলে হচ্ছিল টেরারিয়াম। এটা অটো সাস্টেইন করবে, একবার একটা বানানোর পরে এটা আর মাসে একবার স্প্রে করলেও হয় পানি, কিন্তু কখনো এটা আর নষ্ট হবে না। গাছের জন্য যেরকম ওর চাহিদা এখানেও তাই। সেই ক্ষেত্রে 2 রকম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আছে, একটা হচ্ছিল লো মেনটেনেন্স লো টেক, আর একটা হচ্ছিল মেনটেনেন্স মিড টেক, আর একটা হাইটেক। ওই মিড টেক আর হাইটেক কাছাকাছি। সুপ্রিয় দর্শক, আমাদের ঢাকার অনেক ছাদ কিন্তু এখনো ফাঁকা পড়ে রয়েছে। আমাদের অনেক উদ্যোক্তা তারা চিন্তা করে থাকেন এত সময় কই গাছপালার যত্ন করার। একটা কথা মাথায় রাখবেন, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে,
ঢাকা শহরে গাছ লাগানোর জায়গা কিন্তু নেই, তবে এক একটি ছাদ হতে পারে এক একটি অক্সিজেনের ফ্যাক্টরি। অনেকে চিন্তা করে থাকেন ছাদে গাছ করলে হয়তো মশা বাড়বে। একথা সত্য, ছাদে যদি আপনি অযত্ন অবহেলায় রেখে দেন তাহলে কিন্তু মশা হতেই পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং পানি যাতে জমে না থাকে সেদিকটা খেয়াল রাখলে আপনার ছাদে কখনোই মশা হবে না। ছোট ছোট চৌবাচ্চায় আপনি গাপ্পি মাছ করুন কিংবা অন্যান্য মাছ করুন, সেখানে কিন্তু কোনো ধরনের মশার বাচ্চা কিংবা লার্ভা জন্মাতে পারবে না। তাই আসুন ছাদকে ফাঁকা না রেখে সেখানে গাছ লাগাই, হোক না ফুলের গাছ, ফলের গাছ কিংবা বাহারি কোনো ইনডোর গাছ। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটি সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার মোহাম্মদপুরে একটি চমৎকার গল্প নিয়ে। দর্শক, আপনারা জানেন গোলাপ চাষি যারা আছেন সাভারের বিরুলিয়ায়, যারা আছেন যশোরের গদখালিতে, তবে ছাদ বাগানের উপরেও যে গোলাপ চাষ করা যায় এবং চমৎকার করে সেখানে কিন্তু ফোটানো যায় এত হাজারকে হাজার গোলাপ, তা কিন্তু সত্যি বেশ লোভনীয় এবং বেশ চমৎকার একটি বিষয়। আজকে চেষ্টা করেছি এই বাগানের গল্প, কিভাবে তিনি শুরু করেছিলেন, কিভাবে তিনি এখন পরিচর্যা করছেন, সেই কথাগুলো জানার চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে সেখানে কিন্তু অ্যাকোরিয়াম এবং কিছু লোয়ার টেক প্ল্যান্টস ছিল, তারই আরেকজন ভাই, ছোট ভাই, তিনি করেছেন। তো তার গল্প খানিকটা কিভাবে কি করছেন সেটিও জানার চেষ্টা করেছি। দর্শক, আপনারা জানেন মাটি সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এভাবেই হাজির হয়েছিলাম। তবে আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।